কমিটি কোথাও ওই প্যান্ডেলের পিছনে বসতে পারতেন তো না, বলে প্যান্ডেলের পিছনে বসলে ভালো হতো নাকি? চারটে নাকি এখানে কালী পূজা হয় নাকি? কোনখানটায়? সামনেটায়? এটা 16 আনার পূজা নয় এরকম ইয়া 16 আনা, এই বিল তোড়া 16 আনার নাকি? কটি হাত বললেন? চারটি। মাটির না পাথরের? মাটি না না, ঠিক আছে থাক, কোনো ব্যাপার না। আচ্ছা মাটির নাকি? আচ্ছা মা কালীর যে চারটি হাত ওই বিল তোড়াতে যেটি আছে সেইটি দেখেই তো বলছেন নাকি? আরো তো দেখা আছে, আর দেখা নাই, ওইটি দেখা যায় নাকি? হ্যাঁ, এটা কে গড়াবো মানে তৈরি করে কে? হ্যাঁ, ছুতুয়াটার নাম কি জানো না? হ্যাঁ, হাবলু দত্ত, হাবলু সূত্রধর। বাহ, হাবলু বাবুরকে পাশে নাকি? কমিটি, এটা কমিটি নাকি? এটি কমিটির রুম। হ্যাঁ, মা কালে চারটি হাত নয়, ওটা হচ্ছে ওই সূত্রধর নাকি ওয়ার ক্যাপাসিটি। কেন দেখছে যদি মনে করুন মা কালের গাদা গাদা হাত করা যায়, মা কালীর কোটি হাত করছে চারটি, কিন্তু অরিজিনাল মায়ের কোটি হাত অনেকগুলি। যদি বলেন কেন মা কালী যদি চারটি হাত করেছে সেটি ঠিক করেছে, কেননা যদি গাদা গাদা হাত করলে গাদা গাদা মাটি লাগবে, গাদা গাদা পোয়াল লাগবে, গাদা গাদা সুতুলি, গাদা গাদা রং, গাদা গাদা খাটালি, এত কে করছে? তার জন্য গোটা চারের হাত করে দিয়েছে। এত কি আর এই বিল তোড়া কমিটির কালিমা কমিটির টাকা দিবে না, তার জন্য করে না। কিন্তু অরিজিনাল কোটি হাত কখনো মায়ের দুটি হাত, কখনো মায়ের চারটি হাত, কখনো মায়ের 8টি হাত, কখনো মায়ের 10টি হাত, কখনো মায়ের 16 হাত, কখনো মায়ের 28 হাত, কখনো মায়ের 64 হাত, কখনো মায়ের 108টি হাত। ঠিক ঠিক, ওই 108টি হাত নিয়ে মা ওষুধ দিয়ে করেন মাটা, আর দেবতা দিকে দেয় শান্তি। সেই শান্তির লোক মাকে ডাকি, মাগো পাঠিয়েছ এই না ভবে, আর কতদিন থাকিতে হবে? পাঠিয়েছ এই না ভবে, আর কতদিন থাকিতে হবে? পাঠিয়েছ এই না ভবে, আর কতদিন থাকিতে হবে? তোমার আশায় আছে মা। এক ঠিক হয়ে গেছে, সেটাকে আপনি আমি একবার ইচ্ছা করি মানে লেখাটা বলবো তো বলবো, একটু আগে পছন্দ করবো তো আপনি একখানে নাহলে ডিস্টার্ব। মাগো তোমার আশায় আছে মা বসে, তোমার আশায় আছি মা বসে, আমি বসে বসে তাই দিন গুনি। তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে, বসে বসে তাই দিন গুনি। তনয়ে তোরা মা তারিণী ভব ভয় হারিণী, তনয়ে তোরা মা তারিণী ভব ভয় হারিণী, তনয়ে তোরা মা তারিণী ভব ভয় হারিণী, তনয়ে তোরা মা তারিণী। হ্যালো, এটাই রিভাব করুন আর পাতলা করুন, মানে হচ্ছে প্রথমে যেটা করেছিল খুব সুন্দর ওইটি করে দেবে। হ্যালো হ্যালো, জানি তাই জয় জানি তাই। এবারে আপনি যত আমার ছবি তুলুন, আমার আপত্তি নাই নাকি? মাইবেনের নামটা কি?
বাপিদা বাহ খুব ভালো না বাপুদাকে নমস্কার করো বাপিদা নমস্কার হ্যাঁ সেই মা কালীর চরণেতে প্রণাম জানাই ওই না মা কালীর চরণেতে আমি প্রণাম জানাই দেখছো ওই পরামানিক বাবু ওগো বিনা পানির চরণেতে প্রণাম জানাই এবারে নররূপী নারায়ণ সব এসেছে না সবে আমি সবার আগে পদ ধুলি তুলিয়ে নিয়ে আসলে তবে একটি দলে কোনো কালে তবে একটি দলে কোনো কালে হয় না কবির তাই বিল তোড়া রাধে রাধে নাকি রাধে 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 তাই বিল তোড়া রাধে রাধে সঙ্গ নবী সঙ্গ সরস্বতী কমিটি দিল দুটি দলের বায়না বলিয়ে এটা ঝগড়াতে কবি গান আমার জানে সর্বজন্ম ওগো লহরাই লাগবো এবারে আমরা দুজনে তবে কেমনেতে কিভাবে তবে কেমনেতে কিভাবে চলে এলাম এই না বিল তোড়াতে একটু ছন্দ করে বলবো বাবা আসলে মাঝখান সেটা বেশি দিনের নয় কথা হলো মাসের আগের কথা সেটা বেশি দিনের নয় কথা হলো মাসের আগের কথা বলবো না বাবারে মাগো ফোন একটা দিয়েছিল আমাদের মোবাইলে সেটা বিল তোড়া হতে মাগো কল চলে গেল ওগো কল করেছে দেবাশিস পরামানিক ওগো সুভা হলো দেবাশিস প্রথমে তুমি তারপরে কমিটি ছেলেগুলো নাকি হ্যাঁ এর টাইটেলটা কি বটে কি মানে বিশ্বে আমাদের ভারতবর্ষ বলাটা বলেছে বিশ্বে তো দুটো মালাই আছে নাকি হ্যাঁ একটি হচ্ছে নরনাং সুন্দরং লাপিতং ধূর্তু পশুনাং সুন্দরং শিয়ালং ধূর্তু পশুদের মধ্যে শিয়াল ধূর্তু আর মানুষের মধ্যে বাকিটা বুঝিয়েলেন নাকি তাহলে পরামানিক বাবু ঠিক আছেন তো নাকি হ্যাঁ আগে পরিচয় দেয় না দেখছি যদি আগে চলে আসে টুল টুল কাটা করায় তারপরে এইখানে এসে বলছে আমার নাম দেবাশিস পরামানিক তো বলে তুমি যখন পরের মানিক তখন আমার আর মানিক হইলে হয় নাকি আপনি পরের থাকুন তাহলে আপনার ইয়ার নাম পাল্লাটার নাম কি রূপ পরিবর্তন সেটা কিন্তু পরিষ্কার তোমাকে দেখে বুঝাচ্ছে যে তুমি রূপ পরিবর্তন করতে পারো নাকি হ্যাঁ যার নিচের দিকটা একরকম দেখতে পাওয়া গেল ওগো মুখখানি রীতি দ্বারাই অন্যরকম পাই
সেই জন্য আমাকে আমায় ফোন করেছে হাই আজকের দিনে বাবা ধার্য করে তাই কিন্তু বাবা বড় বড় রাত্রি জায়গা হাই গতকালে মোদের গানে কোনখানাতে পাই পায়রাকালী নামে যেন ছিল বলে গানে সেইখানাতে গতকালে গান করেছি হাই আজকে আসতে হবে বলে হ্যাঁ থানা রঘুনাথ এখানে কত দূর সাত তাহলে এমনি কথা এখানে করো না এমনি করছো ওকে কাঁচা ওগো পুরুলিয়া জেলা ওঠে বলে জানাই ভালো রঘুনাথ পুরো থানাকে জানে না বললো বিলতলায় যখন আমাদের বাইনা হয়ে গেল আজকে আসতে হবে কে জানে না বললো ঘুরিতে যখন বিকেলে 4টা বেজে গেল যতনাতে ছেড়ে দিলাম গাড়ি ওগো ভালো ধীরে ধীরে গাড়ি ওগো সাতটাতে এলো সুতার মোড়েতে বাবা বাঁধিকে ঘুরিল এই মাত্র সুতার মোড়ে গাড়ি ঘুরিয়ে গেল ধীরে ধীরে সাতুড়ি পার হয়ে গেল সাধু সালতোড়া দেখতে পাওয়া গেল পার হইয়া বাবা বলে বিলতলাতে এলো বিলতলা তো ওগো বিলতলাতে যখন মোরা পৌঁছিবারে যাই কমিটির ছেলে দিকে দেখিবারে পাই কমিটির ছেলেরা কর্ম করিল মায়ের মন্দিরের পেছনে ঢুকিয়ে দিল সেখানেতে তলে বাবা খড় পাড়া রইল তার উপরে লেপ দিল কম্বল দিল সেখানেতে বেতনেতে ঢুকে বললাম হাই কিছুক্ষণ পরে বাবা চা চলিয়ে যায় চায়ের সঙ্গে বাবা বিস্কুট রইয়াছিল লম্বা লম্বা কটকটিটা কে জানে না বললো ধীরে ধীরে যখন ওদের খাওয়া হয়ে গেল কিছুক্ষণ পরে বাবা মুড়ি চলিয়ে গেল মুড়ির সঙ্গে বাবা দুটো করে চাপা সরিষার তেল পেঁয়াজ মোড়া পাই ধীরে ধীরে যখন ওদের মুড়ি খাওয়া হইলো মুড়িতে বাবা আমার 8টা বেজে গেল এই মাত্র ঘুরতে ওদের 7টা বেজে গেল একবারে কমিটি হচ্ছে ডাক মেরিয়ে দিল এই মাত্র কমিটি হচ্ছে ডাক মেরিয়ে দিল আইনা দুয়ারি বাবা মঞ্চে চলে এলো এই মাত্র দুয়ারি মঞ্চে চলে এলো আমার ঢোল বাড়িয়ে দিল দর্শক হাজির হইয়া গেল নারায়ণ সবাই এসেছে না সরে তোমার কারা করে ধরিয়ে তুলিয়ে দিলাম সিরে অতএব পূজনীয় ভাবু এবার বসে বসে কবি গানটি করিবেন সব হ্যাঁ গো কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো কি গো বাহ তাহলে বাপিদা আপনি স্ট্রং মাল বটে নাকি বাড়ি কোথায় আপনার এইখানে কাদুরা কাজুরা কত দূর পড়ে কিন্তু সামনে ওই জন্য ঠেসটা বেশি নিয়ে এসেছে দেখছে সামনে লোক নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর ধরিল কোথায় ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা এখন থেকে বাইবা আরম্ভ করে দিয়েছিস গো নাকি হ্যাঁ ও গো গাহিবারে কবি গান গো গাহিবারে কবি গান গাহিবারে কবি গান গো গাহিবারে কবি গান ও গো বসে রচে জনমতি মানে তোমরা কই শুনিবেন কবি গান ও গো বসে বসে জনমতি মানে তত শুনিবেন কবি গান এইবারেতে কবির পালা এইবারেতে কবির পালা এইবারেতে কবির পালা এইবারেতে কবির পালা শুনিবে যত ভক্তজন এইবারেতে কবির পালা শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা দাঁড়ান বন্দনা গানে আর রাত বেলায় লাভ নেই সোজা সোজা পালাতে যাওয়াটা ভালো তো পালাটি ধরার আগে ছোট্ট করে আমাদের পরিচয়টা দিয়ে দিই কি আমাদের নাম কোথায় আমাদের ধাম আমি প্রথম আসর এসেছি আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস বৈষ্ণবের ছেলে আমি বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হিতেতোড়া গ্রামে আমার গ্রামে বাড়ি আমার যে বিপক্ষ পাল্লাদার দেখুন গো পাঁঠা এখন এই গিররুমে ঢুকে আছে নাকি এলিও বলি হ্যাঁ এলিও বলি উনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার কমলপুরে ঠিক দু জায়গার দুটি দল এসেছে যথেষ্ট সম্মানও পেয়েছি এইবারে লড়াই যদি একবার শুরু হয়ে গেছে আর নাই রে হয় না কি বলবো আমরা একসাথে এলিয়াম একসাথে খেলিয়াম একসাথে থাকলাম কিন্তু এই খেলে ততক্ষণ আর ভালোবাসা নাই নাকি ভালোবাসা উঠে গেলাম তাহলে কমিটির থেকে অনুরোধ করেছেন একদিকে বিজ্ঞান একদিকে পুরাণ কেসেটা নাকি হালকাও শুনেছেন সেইটি নিয়ে কবি গান আবার সেই কেসেট অনুযায়ী করিব
কেসেট অনুযায়ী খেলে আরম্ভ করছি। যুদ্ধটা কি শিখেছে ভাই? ওরে পুরাণ বড় না বিজ্ঞান বড়, 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 চলিবে কবি দুজনে বিজ্ঞান বড় না পুরাণ বড়, চলবে কবি দুজনে বিজ্ঞান বড় না পুরাণ বড়। একজন আসরটিতে দাঁড়িয়ে প্রমাণ করবে দাম আছে তো বিজ্ঞানের দাম আছে, আরেকজন আসরটিতে দাঁড়িয়ে প্রমাণ করবে না দাম আছে তো একমাত্র পুরাণ পুঁথির দাম আছে। এই নিয়ে যুদ্ধ আজকের আসরে, একদিকে পুরাণ একদিকে বিজ্ঞান, সত্যতেতা দাপর কলি, চারটি যুগের মাঝে লড়াই। সত্যতেতা দাপর একদিকে আর কলি একা একদিকে। তাহলে কেসেট অনুযায়ী যখন গান, তাহলে কেসেট অনুযায়ী সাজাটাই ঠিক, নাইলে এখন উল্টো পাল্টাইলে আবার আপনাদের বলবে এটা ঠিক হলো না, নাকি? তাই জানাচ্ছে নাকি? তাহলে আজকের আসরে কমিটির অনুরোধে কেসেট অনুযায়ী গান, সেই অনুযায়ী দাঁড়াচ্ছি। আজকের আসরে আমি যতক্ষণ থাকবো আমি বিজ্ঞানকে বড় করব, কলিযুগকে বড় করব, আর দেবাশিসের সেলুনটাকে বড় করব, নাকি? আর ওই যে বীর বাহাদুর বীর মাঠাটি আসছে, উনি এসে প্রমাণ করবে দাম আছে তো পুরাণ পুঁথির দাম আছে, মানে পুরাণের দাম আছে, সেকালের দাম আছে, একালের কোনো দাম নাই। এইটি নিয়ে যুদ্ধ। তাহলে আজকের আসরে আমাকে সাজিয়েছেন বা কেসেট অনুযায়ী বলেছেন বিজ্ঞানের দিকে আমি যতক্ষণ থাকবো আমি বিজ্ঞানকে বড় করব, কলিকালকে বড় করব, আধুনিক যুগকে বড় করব। আর আপনাদেরকেও বলছি বিজ্ঞানকে মানুন, বিজ্ঞান ছাড়া মানুষ একটাও চলতে পারে না। তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, ভগবানের থেকে বিজ্ঞান কত উপরে, তার এক জায়গায় প্রমাণ দিয়ে গেছে, জানেন না? কবেকার ঘটনা? 2020-তে কি ঘটনা ঘটে? 2020-তে কি হয়েছিল? হ্যাঁ, এখানে ফুটেছে ফুটবে নাকি? তাহলে ভগবান হইতে বিজ্ঞান কত বড় হইল, ওগো করুণাতে তার প্রমাণ করে আমার। ওগো চীন দেশের ভাইরাস ইন্ডিয়াতে ঢুকল, দিয়ে 22 মার্চ নাকি আমার জনতা কার্ফু করে দিও, নাকি? ওগো 24 তারিখে বাবা লকডাউন করে, 24 তারিখে লকডাউন করলো, সবাইকে কি বললো ঘরের ভিতরে ঢুকে থাকতে ভাইরাস নিয়ে, যে বেরিয়ে উঠবে কারণ সংক্রামক রোগ নাকি বাবু, হাত চলেই শেষে দিয়ে 24 তারিখে আমার কি কর্ম করিল, একবারে আমার লকডাউন করিল, এই মাত্র লকডাউন করে আমার দিল, সবাইকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। সেই দিন আমার জিনিস দেখা গেল, বড় বড় দেবস্থানের তালা মারা রইল, কোচবিহারের মদন মোহন তালা মারা রইল, একবারে পুরী ধামে চলে যাবে সেখানে তো তালা মারা রইল, জগন্নাথ মন্দির আমার তালা মেরিয়ে দিল, দক্ষিণেশ্বর কালী বাড়ি তালা মেরিয়ে দিল, কেননা সরকারে জানতে বেরিয়ে গেল সংক্রামক রোগ বটে, কে জানে না বললো। এই সময় যদি বাবা মন্দিরে লোক এসে যায়, লোকখানা ভিড় হবে, ঘটে যাবে তাই। তখন আমাকে আমার কি কর্ম করিল, দেবস্থান আমাকে আমার বন্ধ রেখে দিল, অপয়ে ভবিষ্যৎটা চিন্তা করা যায়। সেই দিনে তাই একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেই দিনে বড় বড় দেবস্থান তালা মারা রইল, আর বাঁকুড়া পুরুলিয়া হসপিটাল খুলুয়া রেখে দিল। ঠিক ঠিক। সেই দিন যদি মনে করুন এই পুরুলিয়া দেবেন্দ্রনাথ মাহাতোর হসপিটালটা তালা দিয়ে রাখত, বাঁকুড়া গোবিন্দনগরটাকে তালা দিয়ে রাখত, দুর্গাপুর মিশনটাকে তালা দিয়ে রাখত, আর বড় বড় দেবস্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি, এই যে পুরী ধামের জগন্নাথ, কোচবিহারের মদন মোহন খুলুয়া রাখত। আজকে আর এই বিলতলাতে কবি গান হইতো, হইতে সব ডাল হইত নাকি? তাহলে চিন্তা করে দেখুন ভগবানের থেকে বিজ্ঞান কত বড়, তার প্রমাণ কোথায় করে গেল? আমার করুণাতে কইল, করুণাতে কইল, আর যারে কয় ভগবান 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 বলে যাকে ডাকছেন, আরে কি ঠিক আছে নাকি? হ্যাঁ আছে রে, কোনো ঠিক নাই। আর আমাদের কলিযুগটাকে দেখুন, আমাদের বিজ্ঞানের যুগে কত রকম ফেসিলিটি দেখুন। মায়ের সরস্বতীর পূজা হচ্ছে, কিরকম প্যান্ডেলটা করেছে দেখুন, কত লাইট,
হেলোজেন মার্কারে টনি টিউ 160 ওয়াটের বাল্ব নাকি রে এত তো আলো আমাদের বিজ্ঞান বলছে যত খুশি জ্বালো আলোর মধ্যে অভাব নাই নাকি রে হ্যাঁ এই চিন্তা করে দেখুন উঠাই আলো হেলোজেন ও সেইটাই ভাবছি বলি এখন ভগবানের নাম করলাম বান্দরপালা লিটার আইলিও নাই বসো এসেছো যখন বসো দাঁড়ান আসরকে ভগবান এলিও একটু প্রণামটা করি নাকি গো ভগবান বলি কথা করে চলে বসুক বসুক ভগবান বসুক চলে 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 হ্যালো আপনারও ভাগ্য ভালো আমাদেরও ভাগ্য গোটাই লড়ছে দাদা দেখি নিলাম আপনি বুকে হাত দিতে হবে ও ঠিক আছে বলিল ও তাহলে ঠিক আছে এইটি হচ্ছে আজকের আসর ভগবান কারো কোনো অসুবিধা আছে কি হ্যাঁ গো কারো যদি কোনো অসুবিধা আছে এই পাঁঠার কাছকে চলে আসুন বিল তোড়া কাজকে কি ভগবান যার যেটি অসুবিধা এর কাছে চেয়ে নাও গো দেবাশিস কাঞ্চিটা ধার আছে হ্যাঁ আর যদি না আছে চলে আসো ধার ছানটা মেরে যাও আমরা হচ্ছে বিজ্ঞানী মাল বিজ্ঞানের কত আলো দেখ হেলোজেন বাবার কালে দেখেছিস তুই আবার তাকাস না তোর চোখগুলো ফুটিয়ে যাবে নাকি হেলোজেন মার্কারে টুনি টিউ হ্যাঁ এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জানো আর এদের কি আলো গো হ্যাঁ সেই জুমরা কাঠের আলোটি এদের ফেলিয়া কাঠ বলো না জুমরা কাঠ বলো না চেলা কাঠ বলে গো চেলা কাঠ নাকি আমাদের কিছুদিন পিছন দিকে চলে যান যখন মনে করুন এই বিল তোড়াতে জেনারেটর 100 বছর পিছন দিকে চলে যান জেনারেটর থাকে নাই কারেন্ট থাকে নাই বিদ্যুতের আলো থাকে না সেই সময় যদি বিকেল 5টা 5:30টার সময় কোনো জামাই এই বিল তোড়াকে ঢুকিয়ে গেল ও শাশুড়ি মা সেই জেনারেটরটা রেডি করার কি আটু পাটু গো সেটা একটা চেলা কাঠ আচ্ছা আলো না নাকি আলো না জেনারেটর না কারেন্ট না তাহলে শাশুড়ি রেডি হচ্ছে জামাই আমার এসেছে নাকি 5:30টার সময় জামাই বিল তোড়াতে ঢুকে গেছে আর শাশুড়ি মাও সে চেলা কাঠটা মানে জেনারেটরটা নিয়ে রেডি হয়েছে ইধারে জামাই ঢুকলো বিল তোড়াতে আর ইধারে চেলা কাঠটা ঢুকলো উনুনে সেটা ঢুকিয়ে দিল হ্যাঁ আর সন্ধ্যা না হতে হতে হাঁক মারছে এই যে জামাই জামাই এসো খেয়ে নিবে আর আমাদের মতন তো 10টা 10:30টার সময় খাবার লয় সে সন্ধ্যা খাবার এই জামাই চলে এসেছে খেতে বসে গেছে শাশুড়ি মা করেছে কি সেই জেনারেটরটা মানে চেলা কাঠটা উনান থেকে বার করে আর জামাইয়ের বাঁ হাতে দিয়ে দিয়েছে আচ্ছা বাঁ হাতে সেই চেলা কাঠটা টুল চলছে আর ডান হাতে খাবার খাচ্ছে আর তার সঙ্গে পোকামাকড়ও মারছে ও আবার হ্যাঁ একটা সত্যিকারের ঘটনা মনে পড়ে গেছে বলি দেবো বলিব হ্যাঁ এই যে ছুচুয়া কবি গান করতে এসেছে ইয়ার নাম কি গো ধনঞ্জয় দত্ত ইনার বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ কোন বাবারে কি 3.5 লাখ কোন আপনারা এখনই বলতে পারেন যে ধনঞ্জয় দত্তের যদি বউয়ের মাথাটা ইকুন থাকে আমি জানলাম কি করে এই পাঠায় আমাকে জানাইছে হ্যাঁ একবার আমাদের হলদিয়ার রামচকে গান হচ্ছে আর তারপর দিনে আছে গান ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলার চাপড়া বলে গ্রামে সালা গাড়ি সাইসা
সাই করে আসছে। যখন বিষ্ণুপুরকে গাড়ি ঢুকে গেছে তখন এই মূল গান বলছে যে দাসবাবু বলে কি হইলো, বলছে এক কাজ করো, আজকে আর কাউকে ঘর যেতে হবে না, চলো আমার ঘরতে চলো, আমরা ওইখানে রান্না টান্না করে 10টার সময় খেয়ে দিয়ে চলে যাবো। তাই চলো। আর তখন এই ফুচফুচা ভায়ানটা, সেটা লকডাউনের আগের ঘটনা, এই ফুচফুচা ভায়ানটা সদ্য বিয়ে করেছি। আর এই থেকে সিমলাতে বলছে না আমার ঘরতে চলো, বলি তাই চলো। যখন 6টা বেজে গেছে তখন ইনারও সিমলাতে বাড়ি কমলপুরের পাশে, ইনার বাড়িতে ঢুকছি, একে একে করে ঢুকছি, আমি আছি পিছনে, আমার পিছনে আছে আমাদের বীর বাহাদুর। আচ্ছা আচ্ছা যেই মাত্র ঘরটা ঢুকতে যাবো গো, পিছন দিকের থেকে হাতটা ধরেছে। বলছে দাসবাবু বলে কি হইল, বলছে আমি বউ ছাড়া থাকতেই লাগি। আমি বলি বউ ছাড়া থাকতে তো চলেই যাই, তবে মনে হয় 10 টাকা আসবে। বলছে আমি যাবো আর আসবো। এই ঘরকে চলে গেছে, গিন্নি কাকা হচ্ছে কয় গো শুনছো না কি হলো, বলছে শোনো ঝাড়খণ্ডের সরাই জেলা জালপুরা বলে গ্রামে গান আছে, দাসবাবুকে কথা দিয়ে এলাম 10টার সময় গাড়ি ছাড়বে, তাড়াতাড়ি করে রান্না করে দাও। ইনার গিন্নি মনে মনে চিন্তা করছে কর্তা আমার গান করতে যাচ্ছে, গান করতে গেলে মাল পড়িয়ে নিচ্ছে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি করে দিই। ইনার গিন্নি মানে ইনার বউ আর কি আটু পাটু গো, সে ঘুম থেকে নিয়ে ডাইন হাতটা যত খরর খরর করবি কর কেমনে, আর মাথাটা 3.5 লাখ কুইন আছে তারা কি ছেড়ে দিবি নাকি? তাহলে ইধারে চলছে খরর খারর খরর খারর, আর ইধারে চলছে খসর খাসর খসর খাসর। হ্যাঁ গো, মাথাটা যদি 3.5 লাখ কুইন থাকে, আর ডান হাতে যদি এরকম খুমতিটা চলে, আর বাঁ হাতে যদি এরকম হুসুর হুসুর চলে, আর 3.5 লাখ যদি কুইন থাকে, গোটা কত কি কড়াইটাই পড়িবে কি না? পড়িবে কি নাকি? সেরকম পড়িয়েছে। রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখনো পাঠা আসে নাই। আমরা চিন্তায় পড়ে গেছি, বলি ঝাড়খণ্ড যেতে হবে, এতটা রাস্তা সরাইকেল্লা জেলা, তাহলে চল তো দেখি না, তো ঝাড়খণ্ড তো মারি খাবো। দিয়া তো আমরা তো যখন ইনার ঘরকে যাচ্ছি, যে সিংহদর জায়গায় পাটা দিয়েছি, তখন দেখছি এই ছোটুয়া খেতে বসেছি। আচ্ছা ই খেতে বসেছি, আর ইনার বউ রান্নাঘর থেকে হাঁক মারছে, হ্যাঁ গো রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা বলছে দারুণ দারুণ, দারুণ দারুণ। বলছে ডালটা কেমন হয়েছে? বলছে ডালটা তো ভালোই হয়েছে খেতে, তবে গোটা কত কালো জিরা বেশি দিই। কোনটা কালো জিরা আর কোনটা একটু সেই হুঁশটাই না নাকি? সেই রকম জামাইকে খেতে দিয়েছে, বাঁ হাতে শাশুড়ি আপনার সেই চেলা কাটতে দিয়েছে, দুধ করে চলছে, টাইমে খাবার খাচ্ছে, তার সঙ্গে পোকামাকড় মারছে। আর আমাদের এইখানে কার বিয়ে হয়েছে ওর হাত তুলে দেখি, এই মালটার হয়েছে নাকি? কি নাম তোমার? প্রিয়রঞ্জন। প্রিয়রঞ্জন বাবু, এই তো ফোনটা করেছিল। প্রিয়রঞ্জন, 1 মিনিট, শ্বশুর বাড়িটা কোথায়? ঝাড়খণ্ডে। কি ইয়ার গেলে? আচ্ছা প্রিয়রঞ্জন বাবু, তোমার শাশুড়ি আছে না চলে গেছে? আচ্ছা আচ্ছা, প্রিয়রঞ্জন বাবু কি বলি শুনো, তুমি যদি কোনোদিন 5:30টা 6টার সময় সন্ধ্যাবেলায় শ্বশুর ঘর যাও, তোমার শাশুড়ি মা ওই চেলা কাঠটা নিয়ে বেরিয়ে না ঠেটলাস করে সুইচটা দেবিয়ে দেয়। সত্যিটা বলো, দেখেলে শুনেলে, তাহলে চিন্তা করে দেখুন, আমাদের প্রিয়রঞ্জন বাবু যদি ঝাড়খণ্ডে শ্বশুর ঘর কোনোদিন চলে গেছে, যেই মাত্র 5:30টা 6টার সময় শ্বশুর ঘরে ঢুকে যাবে, শাশুড়ি মা থাকলে হেলোজেনটা ফোচাক, আর একটা টুনিতে, আর একটা টিউব, আর একটা বনবন করে ফ্যান ঘুরবে, একটার পর একটা সুইচ দেবে দেবে যাবে, একটার পর একটা আলো জ্বলে জ্বলবে, আর এদের সে জুমড়া কাঠের আলোটি, জুমড়া কাঠের আলোটি, যার প্রমাণ যারা মহাভারত পড়েছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। স্ত্রী পর্বতে গোল গোলা করে লিখে দিয়েছে কবেকার ঘটনা মায়ের, কুরুক্ষেত্রে যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল। আচ্ছা 2টা চপ দিয়ে মুড়ি মারিয়েছি, আরো বলছে রুটি আলুর দম হচ্ছে নাকি? কি হচ্ছে না বলে রুটি আর আলুর দম, আর ইয়াকে একটা ডিম ভাজা দিয়ে নাকি? এখানকার ভাইজি ওগো কুরুক্ষেত্রে যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, হস্তিনার মেয়ে গুলি কোন জায়গায় গেল, আপন আপন পরিজনদের খুঁজবে জন্য ভাই, রাত্রি 3য় প্রহরে গেল সবাই। সেই দিনেতে যখন আমার ছেলে খুঁজতে গেল, সবার হাতে মাগো মশাল দেখা গেল, ভবিষ্যৎটা চিন্তা করা চাই, এদের যুগে মাগো আমি মশাল দেখতে পাই, এদের যুগে মাগো আমার মশাল দেখা গেল।
ওই প্রিয় রঞ্জনের শ্বশুর ঘরের মতন সূর্যের আলো দেখা নাহি গেল। ঠিক আরে দেখুন দুটো চপ দিয়ে মুড়ি মেরেছেন, ঢোল ফেটে নিয়েছে। ভাই তাহলে চিন্তা করে দেখুন, আমাদের হচ্ছে সূর্যের আলো। এইটাই আমার প্রশ্ন, আমার যুগে এত এত আলো, বিদ্যুতের আলো নাকি? তোমার বাবা কোন জায়গায় বিদ্যুৎ ছিল? ও গো, তোমার বাবা কোন জায়গায় আমার বিদ্যুৎ পায়? ওগো আমার ভালো জানাবে আমায়। এই প্রশ্ন আমি পেয়ে গেলাম ভাই, এই দিকটা বাদ দিয়ে ভিন্ন দিকে যাই। একদিকে বললে বাবা ভালো লাগবে নাই, তার জন্য আমাকে চিন্তায় পাই। এইবারে একটি কথা মনে পড়ে যায়, একে রামায়ণ পড়েন একবার হাত তুলবেন। কেউ আছে সেরকম? কে পড়ে? দেখিছ, একবার দেখিছ ভালো করেছ, আর দেখার দরকার নাই। হ্যাঁ, কারণ রামায়ণে যতগুলি লেখা আছে সবগুলি ডাহা মিথ্যা কথা লেখা আছে। তা করে বরং ফোনটা ঘষবে, কাজে লাগবে না। এইটি যদি করতে পারো বরং কাজে লাগবে নাকি? কুম্ভ মেলাতে মোল্লা নিশা কিরকম ভাইরালটা হইল, ঘষিয়ে তো কে জানে ভগবান চক্র তুমি যদি ঘষতে যাও, তুমি যদি ভাইরাল হয়ে গেলে কোনো ব্যাপারই নেই নাকি? তা করে রামায়ণ শোনার দেখার কি দরকার নাকি? কারণটা কি? রামায়ণে যতগুলি কথা লেখা আছে সবগুলি ডাহা মিথ্যা কথা লেখা আছে। ওরা মানে বাবু কিছু পাচ্ছ? পড়ো রামায়ণ, পড়ো নাই? ঠিক করেছ, তুমি আর খুরকান্তি নিয়ে যখন হয়ে যাচ্ছে তখন রামায়ণ পড়ার কি দরকার নাকি? ওইটাতেই তো কাজ হচ্ছে নাকি? চিন্তা করে এখন রামায়ণে সবগুলি মিথ্যা কথা লেখা আছে। যদি বলেন কেন কোথায় কোথায় মিথ্যা কথা লেখা আছে, আমি একদিন গায়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের গায়ের এক মুরব্বী রামায়ণ পড়েছে। তো এমন একটা জায়গায় কানটায় ঢুকে গেল, দেবাশিস আমি 7 দিন খাই নাই, 14 দিন ঘুমাইনি। খালি চিন্তা করছি, বলি বাবারে এরকম ঘটনা। যদি বলেন কোন দিনকার ঘটনা, রাম বনে চলে গেছে, সঙ্গে কে গেছে? সীতা আর লক্ষণ নাকি? কোথাকে গেছে? পঞ্চবটি বনে তারা বাজলে পড়িয়ে খা না। পঞ্চবটি বন তো, হ্যাঁ তোমাদের পলাশ বন। পঞ্চবটি বনে তারা বাজলে পড়িয়ে খাড়া, কালো হয়ে মাগো এলো সোনার হরিণী। যেই মাত্র সোনার হরিণ সেই বনেতে এলো, সীতা মায়ের দেখে আমার লৌটি লেগে গেল। কেন না মেয়ে ছেলে সোনার দিকে লৌটা একটা বেশি। আসো হে বসো, কিছু বলবো না কে পালাবার কি দরকার, চা মারার দরকার। বনের ভিতরে যখন হরিণ চলে এলো, সীতা মায়া দেখে আমার লৌটি লেগে গেল। কেন না মেয়ে ছেলের সোনার দিকে একটু লৌটা বেশি নাকি? হ্যাঁ, মেয়ে ছেলে সোনার দিকে বিরাট লোক। আমি বলছি নাই তো? হ্যাঁ, তোমাদের ঘরে যখন তোমার বরের কম যদি রোজগার থাকে তাও চলবে মনে হচ্ছে নাকি? কারণ সোনার দিকে লোক নাই। এবারে যেই দিনেতে সোনার দিকে লোকটি লেগে গেল, সীতারও দেখে মাত্র লোক লেগে গেল, সোনার হরিণী দেখে লোক লেগে গেল। সীতা মা তখন কি কর্ম করিল, রামচন্দ্রকে তখন বলেছিল বাণী, শুনো শুনো বহু আমার শুনো হে কাহিনী, সোনার হরিণী আমার ধরিয়ে দেওয়া চাই। এইবারে রামচন্দ্র কিবা করে হাই, আর ধনুক তখনই আমার হাতে করিয়ে নিল। একবারে মনের ভিতর হরিণ মারতে গেল, এই মাত্র হরিণ মারতে আমার পৌঁছে গেল। মোর নিজ নামেতে হরিণ চিন্তা করা চাই, রাবণ রাজা পাঠিয়েছে জানতে পারে নাই। মোর নিজ তখনই আমার কি কর্ম করিল, মায়া বলে তখনই আমার মায়াবি করিল। হাল লক্ষণ বলিতে লাগিল, সীতা মায়ের তখনই আমার ভয়টি লেগে গেল। সঙ্গে সঙ্গে সীতা মা কি কর্ম করিল, লক্ষণকে মাগই আমার পাঠিয়ে দিল। দু ভাইয়ে যখনই আমার হরিণ মারতে গেল, একাকিনী মাগই আমার সীতা রয়ে গেল। রাবণ রাজা কি
কর্ম করিল পুষ্পকরত নিয়ে আমার সেই বনাতে এলো এই মাত্র সেই বনাতে পুঁছে আমার গেল সীতাকে মাগো আমার হরণ করিয়ে নিল ও সুবর্ণকে আমার বন্দি করিয়ে রাখলো এদিকে দু ভাই হরিণ মারিয়ে আনলো লক্ষণ তখন আমার বিবাহ করে হাই কাঁধেতে মাগো আমার হরিণ নিল ভাই কুঠিরের সামনে যখন পুঁছে আমার গেল ঘুম করিয়ে তখন আমার কাজ হারিয়ে দিল এই মাত্র কুঠিরেতে পুঁছে আমার যায় আর কুঠিরের সামনে রামচন্দ্র মনে মনে চিন্তা করছে হরিণটা মেরে দিয়েছে আর লক্ষণ কাঁধে চাপিয়েছি ধীরে ধীরে এসে আর কুঠিরের সামনে দুম করে কাছাড়িয়েছে রামচন্দ্র মনে মনে চিন্তা করছে বউটার কাছে একটু ফুটুয়ানি দেখাবো আর তুই দেখাবি কার কাছে সে থাকিয়ে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্প তাহলে বউ আছে সীতা আছে কি নাই লক্ষণকে বলছে ভাই দেখ 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 তো সীতা মা কোন দিকে দেখ কুঠিরে দেখছে নাই কুঠিরের পিছনে দেখছে নাই গোটা পঞ্চবটি বনটাই দেখছে নাই তখন রামচন্দ্র ভাই লক্ষণকে বলছে ভাই রে ও ভাই দেখ রে সীতা হ্যালো না রে ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল 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 ও ভাই দেখ এই যে সীতা কুঠিরে ছিল এখন কেন নাই এই যে সীতা কুঠিরে ছিল এখন কেন নাই ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ তো তুই যত দেখবি দেখেন না সে থাকলে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্প দু ভাই মিলে সীতাকে খুঁজে বলছে খুঁজতে খুঁজতে একটা পাখির সঙ্গে দেখা পাখিটা বলছে এই যে রাম এই যে লক্ষণ তোমরা খুঁজে বেড়াচ্ছ সীতাকে কিন্তু সীতাকে এখানে পাবে না কেন সীতাকে নিয়ে চলে গেছেন লঙ্কার রাজা রাবণ আচ্ছা 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 যেই মাত্র কথাটি বলেছে রামের মাথা ঘুরিয়ে গেছে বুঝছি বাবা রে হিতিয়াতলা দেখলাম কমলপুর দেখলাম ছাতনা দেখলাম খড়বনা দেখলাম ঝপন দেখলাম ঝাঁটি পাউড়ি দেখলাম জড়িয়া দেখলাম সুদ্দার মোড় দেখলাম শালতোড়া দেখলাম না করুন হ্যাঁ সাতুড়ি দেখলাম সাতু শালতোড়া দেখলাম বিল তোড়া দেখলাম লঙ্কাটারও কোন দিকে দিয়ে দু ভাইয়ে মিলে লঙ্কা খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে উঠেছে কোথায় না কিষ্কিন্ধা রাজ্যে এই কিষ্কিন্ধা রাজ্যে একটা বড় রাজা ছিল কি নাম গো বালি এইয়াতে 25,000 টাকা ডাম্পার বালি আছে বালিকে করছে রাজা নাকি আমার মনে হচ্ছে এই রামায়ণটা যে দেখিছে না ভালো করে তুমি দেখো না নাকি কিষ্কিন্ধা রাজ্যে একটা বড় রাজা ছিল রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজ ভালো করে দেখবে ঋক্ষরাজের ছিল দুটি ছেলে একজনকার নাম হচ্ছে বালি আর একজনকার নাম হচ্ছে সুগ্রীব দুটি ভাই দু ভাই দেখতে একদম হুবহু দু ভাইয়ের ছিল দুটি বউ বালির বউয়ের নাম হচ্ছে তারা আর সুগ্রীবের বউর নাম হচ্ছে রুমুয়া আচ্ছা নাকি কিন্তু দু ভাইয়ের দুটো বউ হইলে কি হবে ওই ভিতরিয়ে ভিতরিয়ে বালি রাজার সঙ্গে সুগ্রীবের বউয়ের অ্যান্টিসেপটিক রিং এটা আমার মুখের কথা লয় রামায়ণের কথা মানে অরিজিনাল বাংলা করে বলতে গেলে ভাসুরের সঙ্গে বউ আসিনে লটার ঘটর হ্যাঁ গো হ্যাঁ দি বালি রাজা করেছে কি ফাঁকা ঘর পেয়ে ফাঁকা বতর পেয়ে ওই ভাইয়ের বউটাকে মানে সুগ্রীবের বউকে নিয়ে চম্প তাহলে যারা রামের বউ নয় লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে যারা সুগ্রীবের বউ নয় দাদা বালিকে নিয়ে চলে গেছে যেই মাত্র রামের লক্ষণে খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধা রাজ্যে পার্টি দিয়েছে সঙ্গে সঙ্গে সুগ্রীবের সঙ্গে দেখা সুগ্রীব বলছে তোমরা কারা কোথা থেকে বেরিয়ে তখন রাম বলছে আর বলবো না আমরা হচ্ছে অযোধ্যার রাজা দশরথের ছেলে কি বলবো হে পিতৃ সত্য পালন করার জন্য পঞ্চবটি বনে এসেছিলাম হ্যাঁ দেখো আমার বউটাকে ওই লঙ্কার রাজা রাবণ নিয়ে চলিয়ে গেছে কথাটা শুনে সুগ্রীব হো করে কাঁদতে আরম্ভ করেছে সুগ্রীব হো করে কাঁদছে তখন রাম বলছে ওহে সুগ্রীব ওহে বন্ধু আমার দুঃখে তুমি এত কাঁদছো বলছে না ভাই আমি তোমার দুঃখে কাঁদি না তোমার বউটা তো নাহলে লঙ্কার রাজা রাবণ নিয়ে গেছে আর আমারটাকে আমার দাদাই মেরে নিয়ে চলে গেছে
তাহলে রজনে সংগ্রামী কালী কথাই মানে বন্ধুত্ব করে ওই রামায়ণটাই কি বলছে নল্লীল সমগ্র হনুমান যাও মানে আপন মেনিয়াকে জড়ো করে ভাই রামে আর বলে লাগিল লড়াই ওগো রামে আর রাবণ আমার লাগিল লড়াই ওগো রাবণ রাজা একখানা তীর ছিড়িয়ে দেয় যার নাম শক্তিশালী রামায়ণে বলল শক্তিশালী বিদ্যা বাবা যেমনি ছিড়িয়ে দিল লক্ষণের বুকে আমার যখন ঢুকিল এই মাত্র লক্ষণের বুকে ঢুকে গেল লক্ষণা তখন আমার বেগুন ফুটোয়া হইল এই মাত্র বুকে আমার তীরটা ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটা একবারে ফুটি যায় না ওই ফুটিব ভাব আচ্ছা আর আমাদের মনে করুন এই বিলতোড়া গ্রামে কোন লক্ষণ বলে ছোকরা যদি বুকে তীর ঢুকিয়ে যায় তবে বিলতোড়াতে লক্ষণ বলে ছোকরা থাকতে পারে আমি তাকে বলি না উদাহরণ দিচ্ছি নাকি হ্যাঁ এই বিলতোড়া গ্রামে যদি লক্ষণ বলে কোনো ছোকরার বুকে তীর ঢুকে যায় দেখো আমাদের এমনি দৌড়াদৌড়ি ছুটাছুটি করার দরকার আছে আমরা কি করিব হ্যাঁ ই বাবা ওটা তো অনেক ধরে সঙ্গে সঙ্গে আমরা পকেটে হাতটা ঢুকাবো হ্যাঁ গো এই মালটা বার করিব এটা কি নাম গো বাপের কালে দেখেছিস কোনটি ছিল দ্রৌপদী ছিল তোর বউয়ের আছে এই মালগুলো আমরা করছি আমাদের বিলতোড়া গ্রামে লক্ষণের বুকে তীর ঢুকে গেছে মামুলি ব্যাপার আমরা হলে করতাম কি সঙ্গে সঙ্গে পকেট থেকে হ্যালো রঘুনাথপুর অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে বিলতোড়া পাঠিয়ে দেন লক্ষণের খুব সিরিয়াস কেস এখনই পুরুলিয়া দেবেন্দ্রনাথ মাহাতোর হসপিটালে ভর্তি করতে হবে আমরা হলে করতাম কি সঙ্গে সঙ্গে রঘুনাথপুরের থেকে অ্যাম্বুলেন্স গাড়ি চলে আসতো একবারে বিলতোড়াতে ঢুকিয়েছ সঙ্গে সঙ্গে লক্ষণকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম সালা গাড়ি সাঁই সাঁই করে যেত আওয়াজ কি এত বড় সিরিয়াস কেসটা নিয়ে যাচ্ছি রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে ঠিক একবারে টাকা পুরুলিয়া হসপিটালে ভর্তি করে দিতাম টাকা চার থেকে পাইপ ঢুকাই তিনটে হেঁচারে বার করে দিত সালা কত গুলি খাওয়া পেশেন্ট আমরা ভালো করে দিচ্ছে সামান্য পেলাকটাতে ঠিক ঠিক সেরকম যদি অগড় বগড় বুঝি মালটাকে কাঁচের ঘরে ঢুকিয়ে দিবি হ্যাঁ বাপের কালে কাঁচের ঘর দেখেছিস সালা মিয়া মরদে খেজুর পাতার কুড়িয়া কুড়িয়া দিন কাটাইছে কি বাবা তার প্রমাণ কেউ বুঝুক আর না বুঝুক কি বুঝছে রামচন্দ্র পূর্ণ ভগবান নাকি দশরথের ছেলে সে ভগবান হয়ে কোন বাজারে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে রামচন্দ্র বাবা দশরথ রাজার যদি এত বড় রাজা ছিল এত যদি মালকড়ি ছিল কেন দশরথ রাজা তো কুইন্টাল 10 সাম স্টিল রড আর 200 বস্তা অম্বুজা সিমেন্ট ওই পঞ্চবটি বনটাকে পাঠিয়ে দিতে পারতো যে হ্যাঁ দেখ রাম তো কেমন বনে বাজারে ঘুরতে মানে তোকে একটা পাকা বাড়ি করে দিচ্ছি এবার মার্বেল পাথর বস করা ছিল সালাতে দি কতগুলো তাল পাতা খেজুর পাতা পলাশ পাতা দি বিরাট বড় একটা কুঠির করেছে দি কুঠিরতে বাস করছে কে নো রাম লক্ষণ সীতা দেখি হরিণ এসেছে হরিণটিকে ধরছে তাণ্ডব রাম রাবণ যুদ্ধ লক্ষণ ফুটে পড়ে আছে হ্যাঁ দেখুন রামচন্দ্র ঝুমকি আর ঝুমছে সালা ঝুমারি কথা কেন ঝুমবে না আমাদের কোনো ডাক্তার নাই মেডিসিন নাই ওষুধ নাই ক্যাপসুল নাই ইঞ্জেকশন নাই ট্যাবলেট নাই বড় হসপিটাল নাই তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না ছিল কি এদের ছিল কবিরাজি চিকিৎসা কবিরাজের চিকিৎসা চিকিৎসা করবে কেন সঙ্গে সঙ্গে চলে এলো একটি মেনি বান্দর এমবিবিএস কলকাতা এফআরসি লন্ডন একটি মেনি বান্দর জীবনে কোনদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে না সে সুসেন বৈদ্য নামে কবিরাজ সে নুতুয়া ঘাস চিড়চিড়ি খাড়ি সাদা করবরি এমনি মোটা একটা শুকনো বুয়ান ডাল দিয়ে এসেছি আচ্ছা দেবাশিস বুয়ান গাছ বুঝো তো ও সেইটা আর কি ওরা তো কইবে করে সেই চেটপেটটা করে বুয়ান কাটার ওরা বিস্কুটটাকে ধার দেয় তাহলে আর জানিবে না ওরা তাহলে এমনি মোটা একটা শুকনো বুয়ান ডাল দিয়ে এসেছি দি বলছে এটা সর্পগন্ধা আচ্ছা সেটা বুয়ান ডাল
কায়দাগুলো দেখুন দিয়ে একটি বোঝা মাথাটায় বেঁধেছে নিয়ে আসছে সুসেন বৈদ্য নামে কবিরাজ রামচন্দ্র খবর পাঠাচ্ছে ওহে সুসেন বৈদ্য ভাইয়ের বড় ব্যাধি বুকে ঢুকেছে তীর তাড়াতাড়ি করে এসে ভাইকে বাঁচাও। যেই মাত্র খবরটা পেয়েছে আর সুসেন বৈদ্য নামে বাঁদর জীবনে কোনোদিন অ্যাম্বাসেডারে চাপে নাই, বুলারুটে চাপে নাই, টাটা সুমোতে চাপে নাই নাকি গো, সে চাপে কোথায় তেঁতুল গাছের ডকে ডকে। আচ্ছা আচ্ছা পান্ডামি করে কাজ যেই মাত্র খবরটি পেয়েছে একটি বোঝা কাঠকে নিয়ে শিকড় বাকড়কে নিয়ে আর লক্ষণকে চিকিৎসা করতে হচ্ছে। একবারে একটি লাফে রাম লক্ষণ কই, লক্ষণ কই, ফুটে গেছে, চেক কর চেক কর। এই যে রাম তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস, এখনই যদি ভাইকে বাঁচার যাও কতগুলি ওষুধ আছে গন্ধমাদন পর্বতে মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, সুবর্ণকারিণী, অস্থি সালচনানি, বিশল্যকারিণী, এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে নিতে পারে তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর না তোমার ভাই লক্ষণ বেলুন ফুটবা ফুটিয়ে যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায় তাহলে সবচেয়ে স্পিডি মালটি কে না, সে হচ্ছে বজরংবলী হনুমান নাকি, হ্যাঁ আর হনুমান নাকি বলুন, ওই জন্য হনুমান ওষুধ আনতে গেল। কিন্তু হনুমানের বুদ্ধি ছিল রামায়ণে বলল ওগো বান্দর জাতি ওষুধ বলিয়ে খেয়ে পেল না, এত বড় পাহাড়টা বাম হাতে সিলিন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হনু পর্বত নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো। এদিকে সূর্য আমার কমলা লেবু হইল, কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই হনুমানের দেখে আমার ভয় ঢুকিয়ে যায়। শক্তি সংগীতার নিয়ম একটা ছিল, রাজ্যের মধ্যে বাবা ভালো করতে হবে, সূর্য যদি উঠে যায় লক্ষণে বাঁচবেন না, হনুমানের তখন আমার হইল পাবো না। সঙ্গে সঙ্গে হনুমানের কর্ম করিল, এক লাফে সূর্যের কাছে চলে গেল। ওই মাত্র সূর্যের কাছে চলে যায় আর সূর্যকে গিয়ে আমার জিজ্ঞেস করল। হনুমান দেখছে সূর্য যদি উঠেছে বেটা লক্ষণাও ফুটিয়েছে নাকি, তাহলে সূর্যকে উঠতে দেবো না আর লক্ষণাকে ফুটতে দেবো না। যেই মাত্র পৌঁছেছে সঙ্গে সঙ্গে যেয়ে সূর্যকে হাঁক মারছে, জিজ্ঞেস করছে তুমি কে ভাই। হনুমান সূর্যকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই। হ্যাঁ যেই মাত্র জিজ্ঞেস করেছে তুমি কে ভাই, বলছে কেন আমি ভানু, সূর্যের গাদা নাম ভানু, তপন, দিবাকর, রবিকর। যেই মাত্র হনুমান জিজ্ঞেস করছে সূর্যকে যে তুমি কে ভাই, বলছে কেন আমি ভানু। সূর্য আর ঘুরে জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি হনু। তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হনু, আর বাকিগুলো বলার দরকার নাই, এত মেয়েছিলার সামনে নাকি বুঝিলে তো। তাহলে হনু ভানু কি সুন্দর নামের মিল, এসব আমরা মিতালি পাতায় মানে বন্ধুত্ব করি। ওই রামায়ণটাই কি বলছে হনুমান আর সূর্য যখন আলিঙ্গন করছে কুলাকুলি করছে, ওই অত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো, বগলে ঢুকালো। কলিকা গাঁজা মেরে রামায়ণটা লেখা করাইছিলি ভাই। দাঁড়ান, আপনারা ভূগোল বই পড়েছেন, বিজ্ঞান বই পড়েছেন, দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 15 নাকি। আমার মনে হচ্ছে যখন মাপঝোপ হচ্ছিল তখন তোমাদেরকে চেন ধরতে দেখিয়েছিল নাকি, এত ক্লিয়ার কাট বলতে পারে নাকি। ঠিক, তাহলে চিন্তা করে দেখুন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সেই সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহে মানুষ বাস করতে পারে না কেন? অতি গরম। দূরে আছে দুটো ভলক্যান, সেখানেও বাস করতে পারে না কেন? অতি ঠান্ডা। আমরা আছি পৃথিবী গ্রহে, না পিছলো জায়গা, না ঠান্ডা না গরম, সেই জায়গায় আমরা বসবাস করছি। সেই এত বড় সূর্যটাকে হনুমান বগলে রেখেছে। গাঁজা খায় রামায়ণ লেখায় রে। আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে না, বগলটা না পুড়তে পারে।
তো বগলের একটা লোমও পুরিল না। এইটাই আমার প্রশ্ন, অন্য কাউকে কিছু বলার দরকার নাই নাকি? হ্যাঁ, এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখিল, ওরে কি জন্য লোম পুরা না জানাবি? কত বড় বাপের বেটা বলবি? এই একটি প্রশ্ন আমি করিয়ে গেলাম। তবে আমিও আর বাবা দেরি করিব না নাকি? এবারে ইয়াকে ছেড়ে দিই। হ্যাঁ, যত আনাগোনা হবে তত মজা বেশি হবে। আর বিশেষ করে আমি একা চেঁচাবো কিসের লাগে? আর্ধেকগুলো টাকার ছুঁচা করে ভাগ মারিবি নাকি? তাহলে সমান ভাগ সমান পরিশ্রম নাকি? দেবাশিস ছেড়ে দিয়ে ভালো, দেখি ছুঁচা কি বলছে, তারপর আমরা সেমনি হবে। তাহলে আর বেশি করবো না, ছেড়িয়ে দিয়ে যাবো আমি কবির কল্পনা। দুইখানা বই তোমায় দিয়ে গেলাম। কোন জায়গায় তোমার বাবা বিদ্যুৎটা ছিল? ওই আমার ভগবানের আমার কাছে বলো, কি কারণে হনুমানের বগলে লোম পুরিল নাই? তোমার যদি জানা থাকে জানাবে আমায়। এই দুটি কথায় আমার জিজ্ঞেস করা রইল। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল, এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার পাল্লা দাঁড়িয়েছে তুমি যা বলিবা।